স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভাল। আপনাদের সাথে আছি পার্থ বণিক। চলছে টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল। টস জিতে ভারতের দাপুটে ব্যাটিং ডিসপ্লে। কার হাতে যাবে বিশ্বকাপের শিরোপা? ভারতের দ্বিতীয় নাকি প্রথমবারের মতো বিশ্বসেরা হবে সাউথ আফ্রিকা? নানা প্রশ্ন, মাঠে দ্বিতীয় ইনিংসে নানা সমীকরণ, এসব কিছু নিয়ে আমাদের আজকের আয়োজন। বিশ্বকাপ ফাইনালে যাদের উপর ছিল স্পটলাইট তাদের মধ্যে রোহিত আর সূর্য কুমার দিতে পারেননি ফাইট। তবে গোটা আসর স্লো চলে শেষ ম্যাচে জ্বলে উঠলেন বিরাট কোহলি। ওর ব্যাটে দাপটে ফেপতে কেমন হলো ভারতের টোটাল, কারা নজর কাড়লেন বোলিংয়ে, প্রোটিয়ারা কি সাকসেসফুল, সাউথ আফ্রিকার চান্সই বা কতটুক, এই নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। দেবব্রত পাল, আপনাকে স্বাগত। ১৭৬ রানের টোটাল টিম ইন্ডিয়ার, ইজ ইট এনাফ টু উইন দ্য ম্যাচ? আমি যদি উইকেটের দিক বিবেচনা করি তাহলে আমি কিন্তু আমার প্রত্যাশাটা আরো বেশি ছিল, কারণ যেভাবে স্টার্ট এবং অ্যাটিটিউড যা ছিল ইন্ডিয়ান টিমের, রোহিত শর্মা এবং বিরাট কোহলির এই অ্যাটিটিউডে কিন্তু 190-200 আশা করেছিলাম। বাট মহারাজের কিন্তু আপনার 23 রানে 1 উইকেট এবং পরপর 23 রানে 2 উইকেট, এই খেলার মোড়টাকে আপনার ইন্ডিয়ান টিমের যে ইন্টেন্ট এবং ওদের যে প্রিপারেশন, যে এগ্রেসিভ ওয়েটা ছিল সেটাকে কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে আপনার মহারাজ। তো সেই জায়গা থেকে যদি আমি বিচার করি, হয়তোবা 190-200 এর দিকে ইন্ডিয়ার যে টার্গেট, সেই টার্গেটের দিকে ধাবিত না হলেও কিন্তু 177 ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ তার এগেইনস্টে কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার দিকেই কিন্তু প্রথম ইনিংস শেষে পাল্লাটা কিন্তু ভারী হয়ে গেছে। এখন পর্যন্ত যদি আমরা দেখি যে এখন পর্যন্ত কিন্তু ম্যাচটা কিন্তু সেকেন্ড ইনিংস শুরু হলেও ম্যাচটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে। তো সবকিছু মিলিয়ে ইন্ডিয়া যে এগ্রেসিভ ওয়েতে যে স্টার্টটা করেছিল তাদের সেই দুর্দান্ত লক্ষ্যে না পৌঁছালেও ম্যাচ এখনো ইন্ডিয়ার নিয়ন্ত্রণে, সবকিছু মোমেন্টাম এখন পর্যন্ত ইন্ডিয়ার নিয়ন্ত্রণেই মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিরাট কোহলি গোটা আসর তিনি ফ্লপ ছিলেন। তার ব্যাটে আসলে রান যেটা প্রত্যাশিত ছিল, আইপিএলে যেমন চমক দেখেছিলেন, গোটা আসরে সেই চমকটা আসলে আমরা খুঁজে পাইনি। তবে শেষ ম্যাচে তিনি জ্বলে উঠলেন। তারপর কিন্তু একটা জলদি কিন্তু থেকে যাচ্ছে, প্রশ্ন একটা তোলার জায়গায় আছে। তিনি আজকে ৭৬ রানের ইনিংস খেলেন, কিন্তু বল খেলেছেন ৫৯, মানে প্রায় অর্ধেক ইনিংসে তিনি ব্যাট করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে রানটা কি কম হয়ে গেছে কিনা বিরাট কোহলির? বিরাট কোহলিকে দেখলে কিন্তু মনেই হয়নি যে বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে ফর্মে ছিলেন না। আপনি যদি স্টার্ট যদি আমরা দেখি এবং তার যে দায়িত্বশীলতা, একেবারে শেষ পর্যন্ত যে দায়িত্বশীলতা, ইনিংসটা বিল্ড আপ করা, আপনার আর্লি 2 উইকেট যাওয়ার পর তার সঙ্গে যে আকসার প্যাটেলের যে পার্টনারশিপ এবং টিমকে সামনে থেকে যে নেতৃত্ব দেওয়া, একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তার যে দায়িত্বশীলতা এবং পরিপক্কতা, আপনার মানে বিগ ম্যানদের কি হয় এই ধরনের বিগ ম্যাচে কিন্তু তারা জ্বলে ওঠে। এই কারণেই কিন্তু বিরাট কোহলিরা কিংবদন্তির জায়গায় পরিণত। বিরাট কোহলি যে মাপের খেলোয়াড়, উনি কিন্তু আজকে এটা কিন্তু প্রমাণ রেখেছেন, স্বাক্ষর রেখেছেন যে এ ধরনের ইনিংসে বিরাট কোহলি কতটুকু ইম্পর্টেন্ট ক্যারি করে। সো সবকিছু মিলেই আমি মনে করবো যে ইন্ডিয়ার যে আজকে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপটাকে পুরোপুরি ক্যারি করেছেন কিন্তু বিরাট কোহলি। অবশ্যই আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আপনি আমাদের সাথেই থাকুন। দেখা যাক যে কারা ক্যারি করেছেন আর কারা ক্যারি করতে পারেননি, সেটা একটু আমরা দেখে আসি। আপনি আমাদের সাথেই থাকুন। আলোচনার ফাঁকে এবার দেখে নিব সেমিফাইনালে ওঠা, সেমিফাইনালে গ্রুপ পর্বে সব বাধা উতরে আসার পর ভারত এবং সাউথ আফ্রিকা ফাইনালটা কেমন আসলে উপভোগ করছে বা কেমন ফাইট উপহার দিল এই পর্যন্ত। প্রথমেই আমরা দেখে নিব যে এবারের ফাইনালে এখন পর্যন্ত কারা স্পটলাইটে আছেন। প্রথমে যদি দেখতে হয় যে যার উপর স্পটলাইটে ছিল তিনি কেমন করতে পেরেছেন, সেদিকটা যদি দেখতে হয় তাহলে প্রথমে আছেন রোহিত শর্মা। রোহিত শর্মা কিন্তু আজকে খুব ভালো কিছু করতে পারেননি। তার উপর যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশা মাফিক পারফরমেন্স তিনি দেখাতে পারেননি। 5 বলে 9 রান করেছেন, 2টা বাউন্ডারি আছে, স্ট্রাইক রেট 180। অর্থাৎ রোহিত শর্মা এই পর্যন্ত বিশ্বকাপে যে 3টা 50 তুলে নিয়েছেন, 7 ম্যাচে তার যে রান ছিল 200 প্লাস, সেই অনুযায়ী কিন্তু তিনি পারফরমেন্স করতে পারেননি। তারপরেও রোহিত শর্মা পারফর্ম করতে না পারলেও যার উপর আরও ভরসা ছিল সূর্য কুমার যাদব কেমন পারফরমেন্স করেছেন আজকে সেটা একটু দেখে আসি। সূর্য কুমার যাদবকে যদি বলতে হয়, 4 বলে 3 রান করেছেন,
কোনো বাউন্ডারি নেই, কোনো সিক্স নেই, স্ট্রাইক রেট ছিল মাত্র 75। অর্থাৎ সূর্য কুমার যাদব আজকে ফ্লপ করেছেন। রোহিত এবং সূর্যার দুজনে ফ্লপ করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের টোটালটা একটা ফাইটিং পর্যায়ে গিয়েছে, 176 রান তারা বোর্ডে তুলেছে। তারপরেও এই স্কোরটা ডিফেন্ড করতে হলে যার উপর আসলে যাকে দায়িত্বটা নিতে হবে তিনি হচ্ছেন আর্শদীপ সিং। আর্শদীপ সিং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বিশ্বকাপে দারুণ পারফরমেন্স শো করছেন। 7 ম্যাচে তিনি 15টা উইকেট তুলে নিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু তিনি টপ 5-এর মধ্যে আছেন উইকেট টেকারদের মাঝে, এবং এই জায়গাটাতে যদি ব্রেক থ্রু আনতে হয় তাহলে আর্শদীপকে আজকে বল হাতে খুব ভালো পারফর্ম করতে হবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি তিনি এইডেন মার্করামকে ফিরিয়ে দিয়েছেন, যিনি কিনা 5 বলে 4 রান করেছেন, একটা বাউন্ডারি মেরেছিলেন। বাট এইডেন মার্করাম উইকেটটা তুলে নেবার মধ্য দিয়ে কিন্তু আর্শদীপ ম্যাচটাকে ভারতের কন্ট্রোলে নিয়ে এসেছেন। এর আগে আমরা দেখতে পেয়েছি কাজটা সহজ করে দিয়েছেন বুমরা। ঠিক এরপর যদি আমরা দেখতে চাই যে সাউথ আফ্রিকার এখন আসলে কার উপর সবচেয়ে ভরসা প্রোটিয়া ফ্যানদের, তিনি হচ্ছেন কুইন্টন ডিকক, প্রোটিয়া স্কিপার। এই এখন পর্যন্ত 6 বলে 2 রান করেছেন, কোনো বাউন্ডারি মারেননি, কোনো সিক্স এখনও তার ব্যাট থেকে আসেনি। 42.85 স্ট্রাইক রেটে ব্যাট চালাচ্ছেন। এটা খুবই স্বাভাবিক, পরপর 2টা উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু কুইন্টন ডিককে একটু ধরে খেলতে হবে, যেমনটা ধরে খেলেছিলেন বিরাট কোহলি। সো মোটামুটি এই ছিল আজকে আমাদের যাদের উপর স্পটলাইটে থাকার কথা ছিল তারা কেমন পারফর্ম করেন সেটা আমরা একবার দেখে নিলাম। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখার পর এবার আমরা দেখে নিব কারা হতে পারেন এক্স ফ্যাক্টর এই ম্যাচে। প্রথমে যদি দেখতে হয় যে আসলে প্রথম আর শেষ বলে কিছু নেই, একজনই আছেন যিনি কিনা এখন ম্যাচটাকে ভারতের দিকে নিয়ে আসতে পারেন, তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া দারুণ আসলে পারফর্ম করে যাচ্ছেন গোটা টুর্নামেন্টে, এবং আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি আজকেও তিনি 2 বলে 5 রান করে অপরাজিত ছিলেন। তার ব্যাট থেকে একটা 4 এসেছে, এবং তার আসলে শেষ দিকে এসে যে জ্বলে ওঠা আমরা দেখতে পেয়েছি। তিনি বাংলাদেশের বিপক্ষে দারুণ একটা ইনিংস খেলেছেন, 50 করেছেন, এবং তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশের হাত থেকে ম্যাচটা হাতছাড়া হয়ে গেছিল। আজকে অবশ্য হার্দিক পান্ডিয়াকে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি, কারণ এর আগে কাজটা করে গিয়েছেন শিবম দুবে, করে গিয়েছেন বিরাট কোহলি, করে গিয়েছেন অক্ষর প্যাটেল। তো হার্দিক পান্ডিয়ার এখন আসলে কাজটা অনেকটা সহজ হয়ে গেছে, তিনি এখন বোলিংয়ে পারফর্ম করবেন। আমরা দেখছিলাম যে কাদের ওপর স্পটলাইট থাকতে পারে বা কারা আসলে এই ম্যাচটাকে এখন পর্যন্ত টার্ন করার ক্ষমতা রাখেন। তো সব কিছু আমরা দেখলাম। এখন আমরা আবার একটু ফিরে যেতে চাই আমাদের অতিথির কাছে যে কোনো সম্ভাবনা আছে কিনা প্রোটিয়ার বা ভারত আসলে এই ম্যাচটা কত সহজে জিততে পারে বা কোনো চ্যালেঞ্জ আসতে যাচ্ছে কিনা। আমাদের সাথে রয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। দেবব্রত পাল, নিশ্চয়ই পরিসংখ্যান দেখছিলেন যে আজকে রোহিতের উপর অনেক আশা ছিল, তিনি দারুণ খেলছিলেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, বাট শেষ ম্যাচে সে একটু হতাশই করলেন বলা যায়। এবং সূর্য কুমার যাদব ফাইনাল ম্যাচে তার বিগ শটগুলো দেখা হলো না। এই দুজনের পারফরমেন্স কতটা আসলে মানে আনস্যাটিসফাইড করেছে আপনাকে? না, ডেফিনেটলি আপনার, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে রোহিত শর্মার যে আপনি যদি দেখেন যে অ্যাটিটিউড এবং খেলার ধরন, হ্যাঁ, এবং আপনার ফার্স্ট 2টা উইকেটে কিন্তু আপনার ফ্লিপ শট খেলতে গিয়ে কিন্তু আউট হয়েছে। তার মানে কি ইন্ডিয়া শুরু থেকেই কিন্তু আপনি দেখেন প্রথম ওভারে প্রায় 14 বা 15 রান হয়েছে, বা খুবই অ্যাটাকিং একটা মুডে ছিল কিন্তু রোহিত শর্মা, এবং ভেরি গুড স্টার্টটাও কিন্তু খুব দুর্দান্ত ছিল। সেই জায়গা থেকে রোহিত শর্মার আউটটা যদিও টিমটাকে একটু অনেক পেছনে ফেলে দেয়, পরপর 2 উইকেট আপনাকে যখন পেছনে ফেলে দিবে, এই জায়গাটাই কিন্তু বিরাট কোহলি আপনার অনন্য ভূমিকা পালন করেছেন। তো সবকিছু মিলিয়ে ডেফিনেটলি আর্লি উইকেট কিন্তু আপনার টিমের জন্য ডেফিনেটলি একটা চিন্তার ব্যাপার। বাট বিরাট কোহলি যে অ্যাটিটিউডে খেলেছেন সেটাও কিন্তু আপনাকে আমাদেরকে কিন্তু মূল্যায়ন কিন্তু করতে হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আপনি যদি দেখেন যে আপনার অক্ষর প্যাটেলের যে ইনিংস এবং বিরাট কোহলির যে পার্টনারশিপ, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার ইন্ডিয়ার ইনিংসটা কিন্তু বিরাট কোহলির উপরেই কিন্তু আপনার নির্ভর কিন্তু করেছে। এই জায়গাটায় কিন্তু বিরাট কোহলি একজন সিনিয়র প্লেয়ার, আমি একটু আগে বললাম যে কতটুকু ইনিংসটা ক্যারি করতে পারে এই ধরনের একটি ম্যাচে। তো এটার কিন্তু আপনার দৃষ্টান্ত কিন্তু আপনার বিরাট কোহলি কিন্তু রেখেছে। আপনি যদি দেখেন যে পান্টের যে আর্লি উইকেটটা ছিল, তারপর কিন্তু টিম অনেকটা প্রেসারে পড়ে গেছিল, সেই জায়গা থেকে টিমকে রিকভার করা, এটা কিন্তু আসলেই অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ছিল। আমরা যদি আপনি অক্ষর প্যাটেলের কথা বলছেন, এবারে বিশ্বকাপ আমরা দেখতে পেয়েছি বিশ্বকাপে তার হাইয়েস্ট স্কোর ছিল 20 রান, এবং তিনি 7-8-এর দিকে নামেন। আজকে তারও আগে নেমে যে 47 রান ইনিংসটা খেলেন, এই যে ক্যালিবার, এটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। বাংলাদেশ এই জায়গাটা অনেক পিছিয়ে রয়েছে যে একজনকে আমরা হুট করে উঠিয়ে দিলাম, সে ম্যাচটা বের করে আনলো বা বড় একটা টোটাল গড়ে দিল। যেমনটা আমরা সৌম্য সরকারের বেলায় আমরা এবার ট্রাই করতে চেয়েছিলাম, আউট অফ দ্য সিলেবাস তাকে আমরা নামিয়ে দিলাম, বাট তিনি আসলে ক্লিক করতে পারেনি। এই জায়গাটাতে যে ভারতের যে ব্যাকআপ প্লেয়াররা থাকেন যারা কিনা যে কোনো পজিশনে ক্লিক করতে পারেন, মানে চ্যালেঞ্জটা নিতে পারেন, এই জায়গাটাতে আসলে অক্ষর প্যাটেলের ভূমিকাটা আছে কেমন দেখলেন?
না, আপনি যদি দেখেন যে ইন্ডিয়ান টিম কিন্তু আপনার এই টুর্নামেন্টে এসেছে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ছাড়া কিন্তু আর মনে হয় না যে বিকল্প কোনো চিন্তা। আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছি আপনার ভালো ক্রিকেট খেলবো এই জন্য। তো আমাদের পার্থক্যের জায়গাটা কিন্তু অনেক বিশাল। একটা টিম কখন চ্যাম্পিয়ন টিমে পরিণত হয়, দেখেন বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে কিন্তু অফ ফর্মে ছিল, আজকে ফাইনাল ম্যাচে সে রান করেছে। আপনি অক্ষর প্যাটেলের কথা বললেন, ফর্মে ছিল না, রান করছে। এভাবে কিন্তু একটা টিম চ্যাম্পিয়ন হয়ে ওঠে যখন আপনার এই ধরনের বড় ম্যাচে যখন নিয়মিত যারা রান করেন তারা যখন রান করতে পারেন না, তখন ব্যাকআপ প্লেয়াররা যখন আসেন তারা যখন আপনার রান করেন, তখনই কিন্তু একটা টিম পরিপূর্ণ হয়ে ওঠে। আজকের ম্যাচটা কিন্তু এটাই কিন্তু একটা প্রমাণ। এবং ইন্ডিয়ান টিমের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপে আপনার টিম ম্যানেজমেন্ট সহ সবার কিন্তু একটা আস্থা ছিল বিরাট কোহলির উপর। আপনি দেখেন যে সূর্য কুমার যাদব, তার পারফরমেন্স সাউথ আফ্রিকার এগেনস্টে কিন্তু তার পারফরমেন্স কিন্তু অনেক উজ্জ্বল। আজকে তিনিও কিন্তু পারফর্ম করেনি, বাট সেই জায়গা থেকে আপনার বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল এবং জুবি যে পারফরমেন্সটা করেছে, এটাই কিন্তু একটা টিম ইন্ডিয়াকে পরিণত করে, যা একটা টিমকে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। অবশ্যই অবশ্যই। আর যদি ছোট করে একদম এক কথা জানতে চায় যে সাউথ আফ্রিকার জন্য যদি এই ম্যাচ তারা হেরে যায় কতটা হৃদয় বিদারক হবে, তাদের লম্বা প্রতীক্ষা আইসিসি ট্রফির জন্য, একটা বিশ্বসেরা ট্রফির জন্য, কি মনে হচ্ছে? না, ডেফিনেটলি সাউথ আফ্রিকা এ পর্যন্ত এসেছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তাদের জন্য। এবং আপনি টিমটা যদি দেখেন যে ক্যাপ্টেন কিন্তু সামনে থেকে কিন্তু আপনার নেতৃত্ব দিচ্ছেন, এটা কিন্তু খুবই, আপনি যদি আজকে যদি আপনার পাওয়ার প্লে, রিডিং পাওয়ার প্লে এবং প্রত্যেকটা সময় যদি আপনি দেখেন ফিল্ডারদের পজিশন সবকিছু, ক্যাপ্টেনের কিন্তু আপনার সামনে থেকেই কিন্তু নেতৃত্বটা দিচ্ছে, তাদের ফিল্ডিং পজিশন সহ সবকিছু। এবং ফিল্ডিং দেখেও মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা কিন্তু শিরোপাটা নেওয়ার জন্যই খেলছে। অবশ্যই, বাট শিরোপাটা আসলে হাতে ধরা দেবে কিনা সেজন্য আমাদের আর মাত্র আছে প্রায় 15 ওভারের মতন। দেখা যাক। গুড লাক ফর সাউথ আফ্রিকা এবং অলসো গুড লাক ফর টিম ইন্ডিয়া। আপনাকে অনেক ধন্যবাদ দেবব্রত পাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম বিশ্বকাপে মেগা ফাইনাল নিয়ে। ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে মাঠের শিরোপা লড়াই এখন জমে ক্ষীর। আজকের এই আলোচনা আমাদের সাথে এখন পর্যন্ত ছিলেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। ওডিআই বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ, প্রতিটি আসরেই ঘটে একই ঘটনা। বিশ্বমঞ্চে টাইগাররা লেখে হতাশার গল্প। প্রশ্ন হলো, কাদের কারণে টাইগার ক্রিকেট আজ বেহাল? কারা নাচছে কলকাঠি? কাদের স্বেচ্ছাচারিতার কারণে ধুঁকছে দেশের ক্রিকেট? রহমান পিয়ারের রিপোর্ট। নেড়া বেলতলা যায় কবার? বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে প্রশ্নটা সবার। একই ভুল হয় বারবার, এমন পরিস্থিতি থেকে কে করবেন উদ্ধার? কাক একমাত্র পাখি যে ঈগলের ঘাড়ে বসে তাকে বিরক্ত করতে পারদর্শী, কিন্তু ঈগল কাকের সাথে লড়াই করে অপচয় করে না সময় ও শক্তি। ঈগল দ্রুত গতিতে উপরে উঠতে থাকে, কাক এক সময় দুর্বল হয়ে পড়ে, ঈগলের ঘাড় থেকে দ্রুত নিচে চলে আসে। কিন্তু বাংলার ক্রিকেটে চিত্রটা উল্টো। এখানে বাঁশের চেয়ে কঞ্চি বড়। তারাই ঠিক করে জাতীয় দল কিভাবে চলবে। দুইটা ঘটনাকে সামনে আনলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। টাইমলাইন ওডিআই বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ, বাংলাদেশের ক্রিকেটে পড়েছে কালো দাগ। টাইগারদের টি-20 সামর্থ্য নিয়েই উঠেছে প্রশ্ন। বুমেরাং হয়েছে কিছু সিদ্ধান্ত। এখন অনেকের মনে পড়ছে মেহেদী হাসান মিরাজের কথা। ঠিক ছিল তো এই অলরাউন্ডারকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া? ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেও লিটন আছেন বহাল তবিয়তে। মিরাজ থাকলে ওপেনিংয়ে একটা ব্যাকআপ অপশন বাড়ত, আবার লোয়ার অর্ডারেও তাকে বিবেচনা করা যেত। অথচ আনফিট আর পারফর্ম না করেও টি-20 বিশ্বকাপ দলে জায়গা পান সৌম্য। কেমন বৈষম্য! মিরাজ কি সৌম্য সরকারের চেয়েও অযোগ্য? মিরাজের মতো চনমনে ক্রিকেটারের উপস্থিতি হয়তো দলের টিম স্পিরিটটাকেও বাড়িয়ে দিত, পাশাপাশি তার অফ স্পিনটাও কার্যকরী হতো মাহমুদুল্লাহ রিয়াদের মতো। এবার চলে যায় ফ্ল্যাশব্যাকে 2023 সালের 26 সেপ্টেম্বরে। বিনা মেঘে যেদিন বজ্রপাত হয়েছিল বাংলার ক্রিকেটে, সেদিনই ঘোষণা করা হয় ওডিআই বিশ্বকাপের
বাংলাদেশ দল। একটা ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। তামিম ইকবালের জায়গা হয়নি বিশ্বকাপ দলে, এও কি হতে পারে? তামিমের শূন্যস্থানটা কি পূরণ করা গেছে? একজন নির্ভরযোগ্য ওপেনার কি পাওয়া গেছে? ওই এক সিদ্ধান্তই নড়বড়ে করে দেয় বাংলাদেশ দলের মনোবলকে, যার সরাসরি প্রভাব পড়ে ওডিআই বিশ্বকাপে। টাইগাররা যাচ্ছে তাই পারফর্ম করে, প্রতিটা ম্যাচেই তামিম ইকবালের অভাব অনুভব করে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। কে তবে নাটের গুরু? তিনি আর কেউই নন, হেড কোচ হাথুরু। এই লঙ্কান বাংলাদেশের ক্রিকেটে বুনে দিয়েছেন অস্থিরতার বীজ। ওডিআই বিশ্বকাপে তামিম ইকবাল আর টি-20 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ কাটা। এভাবেই হাথুরু সিংহের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে ধুঁকছে বাংলা। নাকি তামিম ইকবাল আর মেহেদী মিরাজই আসল কালপ্রিট? রহমান পেয়ার, ৭১। ক্রিকেটাররা হারুক কিংবা জয় নিয়ে ফিরুক, দিন শেষে দুনিয়া জুড়ে 22 গজের লড়াইয়ে ওরাই তো বাংলাদেশ। আজ ভালো ফল আসেনি, তবে কাল যে আসবে না, কোনো দিন যে আসেনি তাও তো নয়। কেন হচ্ছে না তার কারণ বের করা তাই যেমন জরুরি, তেমন আগে কেন হয়েছিল সেটাও হবে জানতে। বর্তমান হেড কোচ হাথুরু সিংহে দেশের ক্রিকেটকে কি দিয়েছে আর কি বা কেড়ে নিচ্ছেন সেটাও হবে মানতে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। হতাশার চাদরে ঢাকা পড়েছে বাংলাদেশের ক্রিকেট। বেদনার বিষেই নীল ডোরাকাটা টাইগাররা। পরাজয়ের বেদনা কোটি ভক্তের মতো পোড়ায় ওদেরকেও। স্বপ্ন ভাঙার শব্দ বাজে ওদের কানেও। বুকের মধ্যে সেই হতাশা নিয়েই রিয়াদ শান্তরা ঘরে ফেরে। আজ ওদের ঘিরে নেই কোনো উৎসবের আমেজ, অথচ খাতা কলম আর গণিতের হিসেব বলে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য নিয়েই ফিরে এসেছে টাইগাররা। তারপরেও কেন এত হতাশা? যে বিশ্বকাপের সুপার 8-এ খেলা 3 ম্যাচের সবকটাই হেরেছে বাংলাদেশ, সেখানেও যে কোয়ালিফাই করতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে অ্যাক্রস দ্য ফরম্যাট আসরের পর আসর ধরে ছড়ি ঘোরানো নিউজিল্যান্ড। যে সেমিফাইনালে যেতে না পারার আক্ষেপে পুড়ছে পুরো দেশ, সেই পর্বটা তো মিস করেছে মাইটি অস্ট্রেলিয়াও। এই যখন জায়ান্টদের হাল, তখন বাংলাদেশের সুপার 8 থেকে ছিটকে যাওয়ার পেছনে কেন এত হতাশা? টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার মতো দল বাংলাদেশ কোনোদিন ছিল কিনা সে প্রশ্ন তো তোলা যেতেই পারে। বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে যে দলটা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে, তারা সেমিতে না যেতে পারার আক্ষেপে পড়লে তা ঠিক মানানসই হয় কি? কিন্তু এত হতাশার মাঝে একটা কথা সকলের কানের কাছে বাজে, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। ক্রিকেটের ময়দানে ওরাই তো ওড়ায় লাল সবুজ পতাকা। আজকে যারা ব্যর্থ হয়েছে তারাই তো এর আগে এনে দিয়েছে হাজারো সুখস্মৃতি। ওরাই তো নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই আর সিলেট টেস্ট জয় করেছে। এই টাইগাররাই সাউথ আফ্রিকার বিপক্ষে ওদের মাঠ থেকেই সিরিজ জিতে ফিরেছে। আর ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে শুরু করে এমন কে আছে যাদের টাইগাররা সিরিজ হারিয়ে বাড়ি পাঠায়নি? দিন শেষে অবশ্য বৈশ্বিক আসরে ব্যর্থতাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। একটা দল বিশ্বকাপ খেলতে গেছে যাদের টোটাল টপ অর্ডার ইনঅ্যাক্টিভ। ব্যাটিংয়ে রিয়াদ হৃদয় আর বোলিং লাইনের ওপর ভর করে ওরা সুপার 8 খেলে এসেছে। বিসিবি তাই ওই টপ অর্ডার নিয়ে ভাবতে বসেছে নতুন করে। আশু সমাধান বের করা যে বড্ড জরুরি। টাইগার ক্রিকেটকে ধাপে ধাপে পিছিয়ে নিতে নাটের গুরু যে হাথুরু সিংহে, সেটা নানা সময়ে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। লঙ্কান কোচ ছলে বলে কুটু কৌশলে দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে 3 ফরম্যাট থেকেই গায়েব করে দিয়েছেন। টপ অর্ডারে গুরু দায়িত্ব বারবার তুলে দিয়েছেন সৌম্য সরকারের মতো এক ক্রিকেটারের কাঁধে, ব্যর্থতা ছাড়া যে আর কিচ্ছু উপহার দিতে পারেনি। টাইগার ফ্যানদের দাবি তাই একটাই, হাথুরু সিংহে নিপাত যাক, টাইগার ক্রিকেট মুক্তি পাক। অন্য যে কোনো দেশের ক্ষেত্রে তথাকথিত এই মাস্টার মাইন্ড চাকরি হারাতেন বহু আগেই, যেভাবে তার নিজের দেশ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডই স্যাক করেছিল এই কোচকে। ব্যাটিংয়ে নতুন কাউকে দিয়ে সমাধান যেহেতু আসছেই না, তাই দেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবালকে কেন ফিরিয়ে আনা হবে না? টি-20 না হোক, অন্তত টেস্ট আর ওয়ানডে ফরম্যাটে যে এই বাঁহাতি ব্যাটারের ধারের কাছে ঘেঁষতে পারেনি আর কোনো বিকল্প ক্রিকেটার।
তামিমকে দলে ফেরানোর দাবি নতুন করে ওঠার অন্যতম কারণ আগামী বছর অপেক্ষায় ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। 8 হেভিওয়েট দলের সেই লড়াইয়ে নিশ্চয়ই এমন ভঙ্গুর টপ অর্ডার নিয়ে খেলতে চাইবে না বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, ভরসা করা যায় এমন অভিজ্ঞ ক্রিকেটার আর বর্তমান হেড কোচ হাথুরু সিংহের ব্যাপারে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারবে কি ক্রিকেট বোর্ড? সভাপতি নাজমুল হাসান পাপন কিন্তু কথা দিয়েছিলেন, এরপর আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে ডেফিনেটলি টিমটাকে আমি ঠিক করে যাব। মানে যা যা করার দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি যেটা করা দরকার করবো, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটাও নিব। খালিদ জামিল, একাত্তর। এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।